শুরুতেই আমরা এমন একটা সময় দেখতে পাই যেখানে পানির খুব সংকট। পানি না থাকার কারণে যে অঞ্চলগুলো সবুজ শ্যামল তৃণভূমিতে পরিণত ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে পৃথিবীর অধিকাংশ মানুষগুলোই মারা গেছে, আর যতগুলো মানুষ বেঁচে রয়েছে সেগুলো যেখানে পানি রয়েছে সেখানে গিয়ে জীবনযাপন করছে। কিন্তু পৃথিবীর নিয়ম যেটা, পৃথিবীতে যত বড় সমস্যা হোক না কেন ধনীদের উপর কোনো প্রভাবই ফেলে না। ঠিক এখানেও এমনটাই হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে, কারণ এখনো কোথাও এমন এমন জায়গা রয়েছে যেখানে মাটি থেকে পানি তোলা সম্ভব। আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেটাকে শহরে সাপ্লাই দেওয়া হয়। আর শহরে ধনীরা বসবাস করে, আর বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। আর সেখানে হোমস নামের একটা পরিবার রয়েছে, যেখানের মধ্যে একজন পিতা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরন। অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা ফসলি জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত, কিন্তু পানির অভাবে সেই জমিটিতে তিনি কৃষিকাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, এখানে পানি দিলে ফসল উৎপাদন করা সম্ভব, কিন্তু কেউ নেস্টের কথা বিশ্বাস করে না। তাই তিনি নিজেই জমি করতে থাকে, শুধুমাত্র এই আশায় যে এখান থেকে যদি পানি বের হয় তাহলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো সে বিক্রি করে পানির অভাব তার পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি বের করার জন্য গর্ত খুঁড়েছিল সেখানে দুজন চোর চলে আসে। তারা সেই করতে থাকা মেশিনটিকে চুরি করতে আসছে। নেস্ট এটা জানতে পেরে তার বন্দুক নিয়ে সেখানে দ্রুত চলে আসে। আর চোরেরা যখন জানতে পেরে যায় নেস্ট এখানে চলে এসেছে, তখন চোরেরা একটা বাহানা বানায় যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি প্রয়োজন। এটা বলে সেই চোর তার কাছে থাকা গান বের করে যেন সে নেস্টকে গুলি করতে পারে, কিন্তু নেস্ট এমন পরিস্থিতিতে প্রতিনিয়তই পড়ে। তাই সে ঘাবড়ে না গিয়ে চোরের আগে গুলি করে সে চোরগুলোকে মেরে ফেলে। এরপর নেস্ট তার মেশিনটাকে চেক করতে আসে এবং চেক করে দেখে এখান থেকে যে অল্প পানি বের হতো সেটাও এখন শেষ হয়ে গেছে। তার মানে এখন তাকে অন্য কোথাও গর্ত করে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি উত্তোলন করা যায়। নেক্সট জেরোমের সাথে ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলো তারা শহরে সাপ্লাই দেয়। নেক্সট এদেরকে মদ বা খাবার পানি ডেলিভারি দেওয়ার কাজ করে, যে সব জিনিসগুলো শহর থেকে নিয়ে তার কাতার পিঠা করে ওয়াটারম্যানদের কাছে দিয়ে দেয়। এই ওয়াটারম্যানগুলোর ভিতরে ম্যাক্স নামক একজন লোক রয়েছে যার সাথে নেক্সটের খুব ভালো সম্পর্ক। নেক্সট ম্যাক্সকে বলে, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছ, এখান থেকে কিছুটা দূরে আমার জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো, কিন্তু তোমার এখানে বড় মেশিন লাগানোর ফলে আমার জমি থেকে যতটুকু পানি বের হতো সেটুকু বের হওয়া বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার মেশিনের লাইন অন্য জায়গায় নিয়ে যেতে পারবে? বলে, এটা তো আমার কাজ না, তুমি এই সম্পর্কে কথা বলতে চাইলে আমাদের বসের সাথে কথা বলো। নেক্সট জানতো বস তো তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘুরে ফিরতে থাকে। কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। এমনটি নেক্সটের সাথেও হয়। আসার সময় তার গাধাটি পাথরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে তার পা ভেঙে যায়। বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেও সে কষ্ট পাচ্ছিল, এর ভিতরে তার পাটাও ভেঙে গেছে। এই কারণে তার কষ্ট কমানোর জন্য নেক্সট তাকে সেখানেই মেরে ফেলে। নেক্সটের কাছেও কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবটগুলোকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেক্সটও এমন একটা রোবট কিনতে এসেছিল যেন সেটা দিয়ে সে ডেলিভারির কাজ করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্লেম নামক একটি ছেলে রোবটের জন্য বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সেই রোবটটিকে পেয়ে যায়। এর ফলে নেক্সট এবং জেরম খুব খুশি হয়েছিল, যা কোনো কাজে একটা জিনিস তো পেয়েছি। এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন থাকে, যেখানে সে কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। এই কারণে সে হাঁটতে পারছিল না, তাই ক্যাথরিনকে হসপিটালের ওয়্যারের সাহায্যে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন নেক্সটের কাছেও এত টাকা নেই যে সেটা তার ঘরের ভিতর নিয়ে আসবে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালেই দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হওয়ার সময় রবি নামের একটা ছেলের সাথে নেক্সটের দেখা হয়। রবি নেক্সটের ভালো বন্ধু ছিল এবং রবির থাকার কোনো জায়গা ছিল না এবং সে মানসিকভাবেও দুর্বল। এর ফলে নেক্সটের কাছে যতটুকু পানি ছিল রবি এবং তার পরিবারকে সেটুকু দিয়ে দেয়। যদিও তার কাছে পানির অনেক অভাব, তবুও তার মনটা অনেক বড় ছিল। এখন নেক্সট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্লেম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবে নেক্সট জানতো ফ্লেম একটা বদমাশ ছেলে, রোবট ফিরিয়ে দেওয়ার সময় সে অনেক নাটক করবে। এই জন্য নেক্সট ফ্লেমকে ডাইরেক্ট না করে দেয়। সাথে এখানে বলে দেয় ফ্লেমের সাথে নেক্সটের মেয়ে মেরির চক্কর চলছে। নেক্সট মেরিকে অনেকবার বোঝায় যে সে ফ্লেমের কাছ থেকে যেন দূরে থাকে, যে ফ্লেম ভালো ছেলে না, কিন্তু মেরি জীবনে ছেকা না খাওয়ায় নেক্সটের কথা গায়েই লাগায় না, বরং সে ফ্লেমের কারণে তার পিতাকেই ঘৃণা করে। এখন মা বাবার কথা না শোনার কারণে মেরির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনে দেখতে পাবো। এর পরের দিন নেক্সট অন্য জায়গায় একটি গর্ত খুঁজছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের পাইপের কারণে আশেপাশে সব এলাকা শুকিয়ে রয়েছে। তাই নেক্সট এখানেও নিরাশ হয় আর গর্ত খোঁড়ার সময় জেরোমের সাথে সে কথা বলছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম সেখানে একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম, তার চুল ছিল ছোট
কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। এখন তুমি বড় হয়ে গেছো, তুমি বললে তার সাথে তোমাকে ফিক্স করিয়ে দেই। না জানি এইভাবে আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো। তাই আমাদের কাছে যতটুকু সময় আছে আমরা ভালোভাবে জীবন কাটাতে চাই। এইভাবে নেস্ট এবং তার ছেলে কথা বলে ভালো সময় কাটায়। এরপর নেস্ট যখন ঘরে ফিরে আসে তখন তার মেয়ে মেরি বলে, বাবা আমার টাকা চাই, আমি ফ্লেমের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? ছোট থেকে তোমাকে লালন পালন করেছি, তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি, তারপরও তুমি এমন কথা বলছো। কিন্তু মেরি তো উল্টো কথা বলছে যে আমরা এখানে বাস করছি না, আমরা এখানে সার্ভাইভ করছি, আমি এমন জীবন চাই না। আর নেক্সট যখন তাকে হাজারবার বোঝানোর পরেও সে বুঝতে চায় না, তখন তাকে একটা ঘরে বন্দি করে জ্বালানায় পেরেক মেরে দেয় যেন সে ফ্লেমের সাথে দেখা না করতে পারে। তারপর নেক্সট যখন শহরে পানি সাপ্লাই দিতে চাই তখন তার গ্যারেজের ভিতর দেখে তার রোবটটি গায়েব। এটা দেখে নেক্সটের অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়। সে টেনশন করতে থাকে এবং সে এটাও বুঝতে পারে যে এই কাজটি ফ্লেম ছাড়া আর কেউ করেনি এবং সে দ্রুত ওয়াটারম্যানদের কাছে চলে যায় যেন সে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারে ফ্লেম এখানে আসছিল কিনা। কিন্তু সে এখানে আসতেই ম্যাক্স এবং বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর হামলা করে দেয় এবং সবাই মিলে তাকে মারধর করতে থাকে। তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল, যেটা তুমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছো। নেক্সট বলে, আরে এটা কি বলছো তুমি? আমি তো এখানে নিজে জিজ্ঞেস করতে এসেছি ফ্লেম আমার রোবট এখানে নিয়ে এসেছিল কিনা, উল্টো তোমরা আমাকে মারছো। নেক্সট বুঝতে পারে অবশ্যই ফ্লেম তার পরিবর্তে সাপ্লাই নিয়ে চলে গেছে, যেটা ওয়াটারম্যানদের দেওয়ার পরিবর্তে চুরি করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। যেভাবেই হোক নেক্সট ওয়াটারম্যানদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্লেমকে খুঁজতে থাকে এবং বেশ কিছুক্ষণ খোঁজার পর ফ্লেমকে সে পেয়ে যায়। এর ফলে নেক্সটের সন্দেহ একদমই ঠিক ছিল যে ফ্লেমই সাপ্লাই চুরি করেছে এবং সে আরামে সেটা খাচ্ছিল। নেক্সট ফ্লেমকে গান পয়েন্ট করে ভয় দেখায় এবং তাকে ধরে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যায়, শুধু এটা প্রমাণ করার জন্য যে সাপ্লাই আমি নেনি, ফ্লেম চুরি করে নিয়েছিল। তাই হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেক্সট, এবং তার পানিও ফুরিয়ে যায়। তাই ফ্লেম নেক্সটকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছুটা মদ খেয়ে ফেলেছিলাম আর এখনো অল্প কিছু মদ বাকি রয়ে গেছে, চলো আমরা সেই মদটুকু অর্ধেক করে খেয়ে ফেলি। এর জন্য ওয়াটারম্যানরা হয়তো আমাদের মারবে, কিন্তু এর জন্য তো আমাদের জীবন বেঁচে যাবে। ফ্লেমের এই কথা শুনে নেক্সট রাজি হয়, কিন্তু ফ্লেমের হাতের বাঁধন যখনই খুলে দেয় তখনই ফ্লেম নেক্সটের উপর হামলা করে বসে। বেচারা নেক্সট আগে থেকেই তো অনেক তৃষ্ণার্ত ছিল আর এখন মার খাওয়ার ফলে এখন তার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এরপরে ফ্লেম জোর করে মদটুকু নেক্সটের মুখে ঢেলে দেয় যাতে ওয়াটারম্যানদের কাছে প্রমাণ করতে পারে নেক্সটই সাপ্লাই গুলো চুরি করেছিল। এছাড়াও ফ্লেম নেক্সটকে মেরে তার রোবটের সাথে বেঁধে দেয় যাতে সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেক্সটের উপর হামলা করে দিছে, যাতে করে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেক্সট মারা গিয়েছে আর সবাই বিশ্বাস করেছে যে রোবট তার প্রাণ নিয়েছে। এরপর দেখা যায় জেরন তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে আছে আর তার সব রাগ রোবটের উপর ঠেলে তাকে ভাঙার চেষ্টা করে, আর সেও বিশ্বাস করেছে যে রোবট তার পিতার প্রাণ নিয়েছে। এরপর ফ্লেম জেরনকে বলে রোবট ভেঙে কি লাভ, রোবট তো আমাদেরই কাজে লাগবে পরবর্তীতে। আর বলে চিন্তা করো না, আমি তোমার পরিবারকে নিজের মতো করে খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্লেম ম্যাক্সের কাছে আসে আর বলে আমি একটা পাইপের লাইন চাই যাতে এটার সাহায্যে আমি নেক্সটের জমিতে চাষ করতে পারি। এরপর সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা মনে আছে তো তোমার? যেদিন তোমরা নেক্সটের উপর হামলা করেছিলে সেদিন তোমার কাছ থেকে এই ছুরিটা নেক্সট নিয়েছিল আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি যেখানে তোমার নামও লেখা ছিল। আর এটা সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছে আর লড়াইয়ের ভিতর তুমি তাকে মারতে পারোনি, তাই পরবর্তীতে তুমি সুযোগ পেয়ে তাকে মেরে ফেলেছো আর দোষ দিয়েছো রোবটের উপর। এই কথা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার কারণে পাইপের একটা লাইন নেক্সটের জমিতে লাগিয়ে দেয় যেটা তার কোম্পানি থেকে লুকিয়ে করা হয়েছিল, যার ফলে এই জমিতে পানি পেতে শুরু করে এবং সবাই খুশি হয়েছিল যে এই জমিটিতে আবার চাষ হবে। ফ্লেম প্রতিদিনই জমিতে লাঙল চালায় যাতে ফসল ফলাতে পারে এবং দেখতে দেখতে তার পরিশ্রমের ফল পাওয়া শুরুও করে, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। সাথে ফ্লেম এবং মেরির সম্পর্ক ছিল, পরবর্তীতে তাদের বিয়েও হয়ে যায়। এর ফলে ফ্লেম অনেক খুশি হয় এবং ভাবছিল এই সব কিছু নেক্সটের ছিল। আর এটাও ভাবছিল আজ যদি সে বেঁচে থাকতো, না সে মেরিকে পেত, না এই জমিটুকু পেত। নেক্সট মারা যাওয়ার পর ফ্লেম নেক্সটের সবকিছু তার নিজের করে নিয়েছিল। কিছুদিন পর ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে যাদের কথা শুনে ফ্লেমের পায়ের নিচের মাটি একদম সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তুমি ফসল ফলিয়েছ সেই জমি নেক্সট বন্ধক রেখেছিল আর এই জমিটা তো তোমার না, এই জমিটা এখন থেকে ব্যাংকের হলো আর এই জমিতে লাগানো ফসল ব্যাংকের আওতাভুক্ত হয়ে গেল। ফ্লেম বলে না, এই কথা এখন বললে হবে না, এই কথাটি তোমাদের আরো আগে বলা উচিত ছিল, তাহলে আমি অন্য কোনো জমিতে ফসল ফলানো শুরু করতাম। কিন্তু ব্যাংকের লোকেরা তার কোনো কথাই শুনে না আর বলে যে এক সপ্তাহের ভিতরে যদি টাকা না দিতে পারো তাহলে তুমি এই জমিনের কথা ভুলে যাও। এই কথা শুনে ফ্লেম অনেক চিন্তিত হয়ে পড়ে আর নেক্সট তাকে বোকা বানিয়ে দিয়েছে। বোকা কোথাকার, জমি পর্যন্ত বন্ধক দিয়ে ফেলেছে, এখন টাকাগুলো
কোথা থেকে আসবে। এখন ফ্লেম একটাই পথ খুঁজে পেয়েছে, সেটা হলো তার রোবটটিকে বিক্রি করে দিবে। এরপর সে রোবটটিকে গাড়িতে তুলে এবং জেরমকে বলে আমি রোবটটিকে বিক্রি করতে যাচ্ছি, যেন এখান থেকে পাওয়া টাকা দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। এরপর ফ্লেম রবির কাছে আসে আর রবিকে বলে তুমি আমার সাথে চলে এসো, আর বলে আমি তোমার খাবার পানির ব্যবস্থা করব। বেচারা রবি এই কথা শুনে ফ্লেমকে রেখে নিজের বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। কিন্তু ফ্লেমের চিন্তা ছিল রবির বাচ্চাকে বিক্রি করে দিবে এবং সেই টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করবে। আর এই কথা যখন রবি জানতে পারে তখন ফ্লেমের সাথে সে ঝগড়া লাগিয়ে দেয়। আর ফ্লেম যেখানে বাচ্চা বিক্রি করে দিয়েছিল সেখানে ঝগড়ার কোনো নিয়ম ছিল না এবং বাচ্চা বিক্রির চুক্তি যেহেতু হয়ে গেছে সেটা আর ভঙ্গ হবে না। তাই সেই খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে এবং ফ্লেমকেও মারার চেষ্টা করে, কারণ এতক্ষণ তাদের মনে হয়েছিল যে ফ্লেম রবির পারমিশন নিয়ে তার বাচ্চাটিকে বিক্রি করেছিল। ফ্লেম কোন রকম তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু তার রোবটটিকে সে সেখানেই ফেলে আসে, কারণ তাকে জারুনকে তো বলতে হবে টাকা বাচ্চাকে বেচে নয় রোবটকে বেচে নিয়ে এসেছি। যাই হোক, ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্লেম জমিটিকে আবার ফিরে পায়। আর ওইদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ তখন যখন গোলাগুলি শুরু হয় তখন রোবটের গায়েও কিছু গুলি লাগে। আর এই গুলি লাগার ফলে ডিফল্ট সেটিং অন হয়ে যায়। এর ফলে রোবটটি তার অরিজিনাল মালিকের কাছে যেতে থাকে, সে কিনা শহরে থাকে। আর অরিজিনাল মালিকের নাম হচ্ছে ক্যালভিন। আর ক্যালভিন যখন রোবটটিকে দেখে তখনই সে একদম অবাক হয়ে যায়। আর রোবটটির গায়ে নেস্টের নাম লেখা ছিল, আর এই জন্য ক্যালভিন নেস্টের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে। আর যখন ক্যালভিন যোগাযোগ করতে যায় তখন জেরন সেই আওয়াজটি শুনতে পায়। আওয়াজটি শুনে জেরন অনেকটা অবাক হয়ে যায়, কারণ ফ্লেম তো বলেছিল রোবটটিকে সে বিক্রি করে দিয়েছে, তাহলে এখন ক্যালভিন কেন রোবটের কথা বলতেছে। আর জেরন ভাবলো ক্যালভিন যদি রোবটটিকে নিচে ফিরিয়ে দিতে চায় তাহলে জেরন সেটাকে নিচে গিয়ে নিয়ে আসবে। পরের দিন জেরন দেখতে পায় রবির বউ একটা পুতুল নিয়ে অপেক্ষা করতেছে তার স্বামী এবং তাদের বাচ্চার জন্য, কিন্তু পরক্ষণে ফ্ল্যান রবির স্ত্রীকে সে নিয়ে যায় এখান থেকে। আর এই দৃশ্যটি জেরন দেখতে পায় আর সে ভাবে কিছু তো লুকাচ্ছে ফ্লেম আমার সাথে। আচ্ছা যাই হোক, পরের দিন জেরন শহরে যেতে চায়, কিন্তু জেরনের বয়স 18 নিচে হওয়ায় শহরে থাকা গার্ডগুলো জেরমকে শহরের ভিতরে ঢুকতে দেয় না। আর জেরম সেখানে একটি মেয়ে দেখতে পায় যার নাম আনা, আর সে অবৈধভাবে শহরের ভিতরে লোক পাচার করে। আর তাই সে জেরমকে বলে আমার সাথে চলো, আমি তোমাকে শহরের ভিতরে পাঠাতে পারবো, তাও অল্প টাকায়। আর জেরম আনাকে দেখে একদমই পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার বাবা নেস্ট তাকে যেমনটা বলেছিল মেয়েটির কথা ঠিক তেমনই দেখতে, অর্থাৎ এটাই সেই মেয়ে। আর জেরন আনাকে জিজ্ঞেস করে নেস্টের কথা, কিন্তু আনা তো নেস্টকে চিনেই না। এটা শুনে জেরমও তাকে আর কিছু বলে না এবং আনা জেরমকে একটি মালবাহী গাড়িতে বসিয়ে দেয় এবং পরবর্তীতে সে শহরে চলে যায়। জেরম শহরে আসার পর সে ক্যালভিনের সাথে যোগাযোগ করে এবং তার রোবটটিকে সে ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেগুলো ক্যালভিন রিপেয়ার করে ফেলেছিল, সাথে সে রোবটের সেটিংও ঠিক করে দিয়েছিল। কিন্তু জেরম যখন রোবটটিকে মন দিয়ে দেখে তখন সে দেখতে পায় রোবটের ভিতরে একটা ক্যামেরাও লাগানো আছে, যেটা লেজার লাইটের মতো ভিডিও প্রডিউস করে। ভিডিওর কোয়ালিটি অতটা ভালো ছিল না, কিন্তু বোঝা যেত। আর এই ভিডিওতে জেরন তার পিতার সাথে কাটানোর সময়গুলো দেখতে থাকে, আর এটাও দেখতে পাই যে ফ্লেমস তার পিতাকে কিভাবে মেরেছিল। আর এই ভিডিওগুলো দেখে জেরম খুব কান্না করে এবং বুঝতে পারে যে তার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এরপর জেরম রোবটটিকে ঘরে নিয়ে আসে এবং ফ্লেমকে বলে না যে সে সত্যিটা জেনে গেছে, কারণ মেরি যদি জানতে পারে এই সবকিছু ফ্লেম করেছিল তাহলে মেরি এগুলো কিছুই মেনে নিতে পারবে না। আর এর ভিতরও মেরি প্রেগন্যান্ট। তাই জেরন একটা বুদ্ধি বের করে ফ্লেমকে বলে তোমাকে রবি ডাকছে, কিন্তু ফ্লেম জানতো যে রবি মারা গেছে, তাহলে কে ডাকছে। জেরোমের প্ল্যান ফেল হতে দেখে জেরোম একটা লেটার লিখে ফ্লেমকে পাঠায়। এই চিঠি পড়ে ফ্লেমের যেন মনে হয় এটা রবি পাঠিয়েছে। আর চিঠিতে লেখা ছিল নেস্ট যেখানে মারা গেছে রবি সেখানেই তাকে ডাকছে। ফ্লেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে, আমাকে সেখানে গিয়ে দেখতেই হবে। এবং ফ্লেম সেই জায়গাটিতে যায় যেখানে নেস্টকে সে মেরেছিল এবং ভুলে সে একটি গর্তের ভিতরে পড়েও যায় এবং পরে গিয়ে ফ্লেমের পা ভেঙে যায় এবং সে চিৎকার করে ডাকতে থাকে। তখনই তার সামনে জেরম চলে আসে এবং জেরমের হাতে থাকে একটি গান। তার হাতে থাকা গান দেখে ফ্লেম বুঝতে পারে জেরম সবকিছুই জেনে গেছে, আর এই সবকিছু জেরমেরই প্ল্যান ছিল। ফ্লেম জেরমকে বলে দেখো, আমি তোমাদের এতদিন খেয়াল রেখেছি, এর ভিতরে তোমার বোন প্রেগন্যান্ট। তোমার বোন যদি এগুলো জানতে পারে তাহলে সে কখনোই মেনে নিতে পারবে না। আমাকে তুমি যেতে দাও। কিন্তু জেরম তার কোনো কথাই শুনে না, তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে জেরম রোবটের মেমোরিটিকে রিসেট করে দেয় যাতে করে তার বোন মেরি কোনো কিছুই না জানতে পারে। এরপর জেরন বাসায় ফিরে তার বোনের সাথে ভালোভাবে থাকা শুরু করে। আর এইভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও।